গাজা উপত্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছিল হামাস তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। হামাসের মুখপাত্র খলিল আল হায়া শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মিশরীয় প্রতিনিধি দলকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, রাফায় হামলা চালানোর আগে হামাসকে তারা শেষ সুযোগ দিচ্ছেন। এর মধ্যেই তাদের সঙ্গে হামাসের জিম্মি চুক্তি করতে হবে, নয়তো যে কোনো সময় রাফায় তাদের সেনারা প্রবেশ করবে। এদিকে গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় অবিস্ফোরিত গোলাবারুদ সহ বিপুল ধ্বংসস্তূপ সরাতে প্রায় 14 বছর সময় লেগে যাবে বলে ধারণা করছেন জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পশ্চিম তীর থেকে অন্তত 20 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার তাদের বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দী সোসাইটি। সংস্থাটি জানায়, পশ্চিম তীর থেকে গ্রেপ্তার 20 জন ফিলিস্তিনির মধ্যে শিশু ও সাবেক কারাবন্দীও রয়েছেন। গত বছরের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষণকারীরা জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের 7 মাসে অন্তত 8,480 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে গেছে দেশটির সামরিক বাহিনী। বাড়ি ফেরার চেষ্টায় গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিরা জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নেওয়া অঞ্চল থেকে ফিরে যাচ্ছেন নিজেদের এলাকায়। কিন্তু ফিরে এসে নিজেদের তিলে তিলে গড়া বাড়িঘর ধুলোর সাথে মিশে যেতে দেখে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন। টানা 200 দিন ধরে অনাহারে তৃষ্ণায় চরম মানবেতর পরিস্থিতিতে থাকা গাজাবাসী ভীষণ ক্লান্ত, চান একটুখানি স্বস্তি, একদণ্ডের শান্তি। দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ভয়াবহ 200 দিন অতিক্রম করেছে। চরম দুঃখ, কষ্ট আর দুর্দশায় নাভিশ্বাস উঠেছে সেখানকার বাসিন্দাদের। কে আমাদের বাড়িঘর, স্বপ্ন, স্মৃতি সব ফিরিয়ে দেবে? সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবার কথা, কিন্তু কি দুর্ভাগ্য, আমরা এমনি আগামীকালেরও স্বপ্ন দেখতে পারছি না। বাড়ি ফেরার চেষ্টায় নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি দেখে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন গাজার বাসিন্দারা। কিছুদিন আগেই আমার বাড়িতে যখন বোমা হামলা হয়, তখন সব ছেড়ে পালাতে বাধ্য হই। ভেবেছিলাম সামরিক অভিযান শেষ হলে ফিরে আসব, কিন্তু এসে দেখছি পুরো এলাকাই ওরা গুড়িয়ে দিয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যু ভয়, অনাহার, অনিদ্রায় বাস্তুচ্যুত মানুষগুলো ছুটে ছুটে ক্লান্ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা উত্তর গাজার। উত্তর গাজার অবস্থা এখনো ভয়াবহ। বাড়িঘর সব শেষ। অসংখ্য বাচ্চা বোমা হামলায় নিহত হয়েছে। এখানে খাবার আর পানির অভাবে আমরা খুবই কষ্টে আছি। গাজার উত্তরাঞ্চলে থাকা ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে ঠিকই, তারপরও চাহিদার তুলনায় এ খাবার খুবই সামান্য। বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, এমনকি হাসপাতালে রোগীদেরও খাবার নেই। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, মাথার উপর ছাদ নেই কারো। কি করে আরব বিশ্ব এই সব কিছু দেখেও 200 দিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে দিচ্ছে? আমাদের জীবনের কি কোনোই মূল্য নেই? গত সপ্তাহেও গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর উপর জোর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দুর্ভিক্ষ দূর করতে সেখানে দ্রুত বিপুল পরিমাণে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে। সৃষ্টি ঘটক, 71। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠছে। শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটকের পর আরও জোরালো হয়েছে আন্দোলন। আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। বাইডেন প্রশাসন তাতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে, গ্রেপ্তার করছে, যা খুবই ঘৃণিত। আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া বাড়ি ফিরব না। কলম্বিয়া ইউনিভার্সিটিতেই প্রথম গাজার সমর্থনে বিক্ষোভ শুরু হয়। পরে তা যুক্তরাষ্ট্র জুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে।
চলতি সপ্তাহে বিভিন্ন বিক্ষোভ থেকে অন্তত 550 শিক্ষার্থীকে আটকের পর নতুন করে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিক্ষোভে যোগ দেন শিক্ষকরাও। নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও গাজার সমর্থনে ক্লাসরুম থেকে নেমে এসেছে রাস্তায়। তবে শনিবারও বাইডেন প্রশাসনের নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর ব্যাপক ধরপাকড় করে পুলিশ। জর্জ ওয়াশিংটনের ভাস্কর্য ঢেকে দেওয়া হয়েছে ফিলিস্তিনি পতাকায়। গণহত্যা বন্ধ করো, গাজায় যুদ্ধ বন্ধ করো, এমনই স্লোগানে সরব ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রাঙ্গণ। এটি মোটেও কোনো ইহুদি বিরোধী বিক্ষোভ নয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছি। গাজায় যা হচ্ছে তা স্পষ্ট গণহত্যা, চরম নৃশংসতা। এটা কিছুতেই চলতে দেয়া যায় না। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীরাও তাঁবু টানিয়ে ক্যাম্পাসেই দিনরাত কাটাচ্ছেন আন্দোলন করে। স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এক চুলো নড়বেন না বলে জানিয়ে দিয়েছেন তারাও। শনিবারও যুক্তরাষ্ট্রের ওহিও ইউনিভার্সিটিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এদিন সেখান থেকে অন্তত 12 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রাঙ্গণেও দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তাঁবু টানানো ক্যাম্প। এ সময় গণহত্যায় ইসরায়েলকে সমর্থন ও অর্থায়নের জন্য বাইডেন প্রশাসনের নিন্দা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। সৃষ্টি ঘটক, ৭১। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। শুক্রবার ইয়েমেনেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। হুথি সামরিক মুখপাত্র বলেন, ইয়েমেনে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করে। তবে এই ড্রোন ধ্বংসের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। এ ধরনের একটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুথিরা। জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বনিন দ্বীপে 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার ভূমিকম্পটির তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। তারা জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে 503.2 কিলোমিটার গভীরে। এদিকে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী টোকিও থেকে 875 কিলোমিটার দক্ষিণের পশ্চিম উপকূলীয় এলাকায়। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, এই ভূমিকম্পের প্রভাবে সুনামির ভয় নেই। অন্যদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজৌতে টর্নেডোর আঘাতে অন্তত 5 জন নিহত ও 33 জন আহত হয়েছেন। শনিবার বিকেলের এই টর্নেডোতে 141টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। রাতেই নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠায় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এরই মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কম্বোডিয়ার একটি সেনা ঘাঁটিতে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ হয়ে অন্তত 20 সেনা নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতেই দুর্ঘটনা হয়। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট ফেসবুকে এক বার্তায় এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেন। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। বিবৃতিতে তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এরই মধ্যে তিনি নিহত ও আহত সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলায় বিদেশি 4 শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার এই হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কুর্দিস্তান অঞ্চলের উপদেষ্টা। এই উপদেষ্টা আরও জানান, হামলায় নিহত বিদেশি ও 4 শ্রমিক ইয়েমেন থেকে আসেন। এদিকে হামলার পর থেকে গ্যাস ক্ষেত্রটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে বলেন, এই হামলায় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন 2500 মেগাওয়াট কমে গেছে। তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনও স্বীকার করেনি। ইউক্রেনের ছোড়া 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর এবং ক্রিমিয়া অঞ্চল থেকে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাসনোদর অঞ্চলে 66টি এবং ক্রিমিয়া অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন
কনরাতিয়েভ এক টেলিগ্রাম বার্তায় বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে আক্রমণ করার চেষ্টা করেছে ইউক্রেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এদিকে ইউক্রেন বলেছে রাশিয়া দেশটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। বৈধ পথে যুক্তরাজ্য প্রবাসীদের রেমিটেন্স দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তবে রেমিটেন্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, অনুমোদনহীন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা কঠিন হবে। লন্ডন থেকে তানভীর আহমেদের রিপোর্ট। 2023-24 অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ হয়েছে $2.14 বিলিয়ন, যা মোট রেমিটেন্সের 12.5%। গেল বছরের তুলনায় রেমিটেন্স প্রেরণের প্রবণতা বেড়েছে 3.5%। লন্ডনে রেমিটেন্স ফেয়ারে অংশ নিয়ে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করতে যুক্তরাজ্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বৈধ পথে টাকা প্রেরণ করলে পরে সেখানকার বাংলাদেশের দুর্নীতি দমনও আপনাকে খোঁজ করবে না, ব্যাড ট্যাক্স আলাও খোঁজ করতে পারবে না। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানালেন, প্রবাসীদের রেমিটেন্স প্রেরণ উৎসাহিত করা গেলে যুক্তরাজ্য থেকে রেমিটেন্স প্রেরণ 20% বৃদ্ধি করা সম্ভব। 2022-23 অর্থবছরে যুক্তরাজ্যের রেমিটেন্স স্থান অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী চতুর্থ, প্রথমে ছিল পঞ্চম, সেখান থেকে চতুর্থ হয়েছে, এখন আমরা 3 নম্বর পজিশনে আছি। কাজে আবারও আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী সরকার থেকে এবং বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে। যেখানে অ্যাওয়ারনেস বিল্ডআপ করার কথা, সেখানে আমরা যতটা জানবো সরকার বাংলাদেশ থেকে কতটা পারবে না। আমরা যদি একসাথে কাজ করি, বাংলাদেশ বিমান যদি প্রাইসটা ডাউন করে অন্যান্য এয়ারলাইন্স প্রাইস ডাউন করতে বাধ্য, তখন হলিডেতে মানুষ যাবে এবং রেমিটেন্সের প্রভাবটা আরো বাড়বে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সহ মোট 14টি মানি ট্রান্সফার কোম্পানি অংশ নেয়। তানভীর আহমেদ, 71, লন্ডন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্কের জন্য মুখোমুখি হতে প্রস্তুত আছেন তিনি। এক সাক্ষাৎকারে বাইডেন শিগগিরই বিতর্ক আয়োজনের তাগিদ দেন। এ সময় ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, নভেম্বরের নির্বাচনের আগে তার রিপাবলিকান প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। বিতর্কের বিষয়ে গত মাসে বাইডেন বলেছিলেন, নির্বাচনী বিতর্কের বিষয়টি পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের আচরণের উপর। এর আগে 2020 সালে নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্সিয়াল ডিবেটে দুবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন বাইডেন ও ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন। অভিযোগ নয়, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে বলেও দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার বেইজিংয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের কাইলি অ্যাটউডকে দেয়া এক সাক্ষাৎকারে চীনের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের যে কোনো হস্তক্ষেপের বিষয়ে তারা খুবই সতর্কতার সাথে নজর রাখছে। এটা তাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে তারা হস্তক্ষেপ করছে না, কারণ অন্য কোনো দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বেইজিং সবসময় মেনে চলে। হোয়াইট হাউসে ডিনার পার্টিতে গিয়ে প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে ঘটেছে এমন ঘটনা। অনুষ্ঠানে আগত অতিথিদের নিন্দা জানান বিক্ষোভকারীরা। নানা রকম স্লোগান লেখা ব্যানার নিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হন তারা বলতে থাকেন, ডিনারে অংশ নেওয়া সাংবাদিকরা গণহত্যা সমর্থন করেন। গাজায় এত সাংবাদিক নিহতের পরও এই ডিনারে অংশ নেওয়ার সমালোচনাও করেন তারা। শত শত বিক্ষোভকারী সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট করার আহ্বান জানান এবং প্রবেশের সাথে সাথে প্রশাসনিক কর্মকর্তাদের হেনস্থা করেন।